গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন লোক কাজ শেষ করে রাতের বেলায় বাড়ি ফিরছিল, কিন্তু সেই সময় তার মনে হচ্ছিল যে কেউ তাকে ফলো করছে। কিন্তু যখন সে পিছনে ফিরে তাকায় তখন সে আর কাউকে দেখতে পায় না, তাই সে ওখানে বেশ ঘাবড়ে যায়। এরপর সে আবার যখন পথ চলা শুরু করে তার মনে হচ্ছিল আবার কেউ যেন তার পিছু করছে, কিন্তু আগের বারের মতো এবারও সে পেছন ফিরে কাউকেই দেখতে পায় না। তাই এবার সে তো প্রচন্ড ভয় পেয়ে একটা অন্ধকার গলির মধ্য দিয়ে বাড়ির দিকে ছুটছিল। আর ঠিক ওই সময় সে দেখতে পায় যে একটা গলির সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। ওই মহিলাটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসে, আর এরপরেই তার পেটে চাকু মেরে তাকে সেখানেই মেরে ফেলে। আর ওই দিনের পর থেকে তাদের এই শহরে বিভিন্নভাবে মানুষকে খুন করে মারা হচ্ছিল। আর পুলিশ তখন ওই কিলারকে প্রায় হন্য হয়ে সব জায়গায় খুঁজছিল, কিন্তু তারা এখন পর্যন্ত ভালো কোনো ক্লুই পায়নি। সবার মনে হচ্ছিল যে এই মার্ডারগুলো হয়তোবা কোনো সাইকো কিলার করছে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা একটা ঘরের ভেতর দেখতে পাই, যেখানে একটা মেয়ে হঠাৎ করে মাঝরাতে তার বেড থেকে উঠে বসে আর সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর সে আবারও তার বেডে গিয়ে শুয়ে পড়ে। এরপরে আমরা দুজন পুলিশকে তাদের ডিউটি শেষ করে রাতের বেলায় বাসায় ফিরতে দেখি। তখন তাদের মনে হচ্ছিল যে কেউ একজন তাদের ফলো করছে। তারাও যখন পেছন দিকে তাকায় তখন তারা কাউকেই দেখতে পায় না। ওই দুইজনের মধ্যে যে অফিসার ছিল সে তখন বলে যে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু আরেকজন পুলিশ বলে যে না স্যার, আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই আমার মনে হয় এখান থেকে চলে যাওয়াই উচিত। কিন্তু এরপরও তারা একটা শুনশান জায়গায় গিয়ে থেমে যায়, আর ওখানে তারা একটা বাচ্চাকে দেখতে পায়। এরপর একটা পুলিশ যখন ওই বাচ্চার কাছে যায় তখন বাচ্চাটা তার হাতের পেছন দিকটা লুকিয়ে রেখেছিল। এরপর ওই পুলিশ যখন তার আরও কাছে যায় তখন ওই বাচ্চাটা তার হাতে থাকা একটা আদলা ইট দিয়ে তাকে সেখানে মারে। আর ঠিক তখনই আরেকজন পুলিশ অফিসারকেও পেছন থেকে কেউ একজন এসে মেরে দেয়। এরপর গল্প আবার সেই বাড়িতে চলে যায়, যেখানে দিনের বেলায় আর 5টা বাড়ির মতোই শাশুড়ি আর বৌমা সারাদিন ঝগড়া করে। রাতের বেলায় সেই মেয়েটি আবারও হঠাৎ বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও গিয়ে শুয়ে পড়ে। ওই রাতের বেলায় আবার তাদের বাড়ির সবাই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা বুঝতে পারে যে এই আওয়াজটা তাদের ঘরে থাকা একটা আলমারির মধ্য থেকেই আসছে। এরপর তারা যখন আলমারির দরজাটা খুলে তারা দেখতে পায় তাদের মেয়ে ওই আলমারির মধ্যে বসে আছে। তারা তো কিছুই বুঝতে পারছিল না যে তাদের মেয়ের কি হয়েছে, এরকম মাঝরাতে উঠে সে আলমারির মধ্যে কেন বসে আছে। এরপর দিন ওই মেয়েটাই আবার তার বয়ফ্রেন্ডের সঙ্গে একটা লেকের পাড়ে গিয়ে বেশ মজা করছিল। প্রথমে সে ওই লেকের কাছে যেতে চাচ্ছিল না, কিন্তু তার বয়ফ্রেন্ডের জোরাজোরির কারণে অবশেষে সে ওই লেকের পানিতে গিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে মজা করতে শুরু করে। এরপরে ওই মেয়েটা হঠাৎ করে দেখতে পায় যে ওই লেকের মধ্য থেকে অনেকগুলো হাত তার দিকে এগিয়ে আসছে, কিন্তু ভয়ের বিষয় হলো সে শুধুমাত্র একাই ওই হাতগুলো দেখতে পাচ্ছিল। তার বয়ফ্রেন্ড একটা হাতও ওখানে দেখতে পাচ্ছিল না। এটা শুনে তো মেয়েটা অনেক বেশি ভয় পেয়ে যায় আর বারবার এদিক ওদিক মানুষ খুঁজতে থাকে। সে তো ভয়ের কারণে জোরে জোরে চিৎকার করতে চাচ্ছিল, কিন্তু তার মুখ দিয়ে একটা আওয়াজও বের হচ্ছিল না। তো এরপর সে তো ভয় পেয়ে ওখান থেকে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে আসার পর প্রতিদিন রাতের মতো আবারও আজকে রাতে তার সঙ্গে সেম ঘটনাই ঘটে। মানে সে মাঝরাতে ঘুম থেকে জেগে উঠে আয়নার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও শুয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে দেখা যায় সে যখন আয়নার সামনে দাঁড়িয়ে থাকে তখন অদৃশ্য কোনো একটা কিছু এসে তার ঘাড়টা ভেঙে দিয়ে যায়। তার মেয়ের এরকম আজব কাণ্ড কারখানা দেখে পরদিনই তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু এই ডাক্তারের আবার পেশেন্টের থেকে বেশি নজর নার্সের উপর, কারণ ওই মেয়েটির বাবা যখন তার সম্পর্কে কথা বলছিল সে ওটা মন দিয়ে না শুনে নার্সের দিকেই হা হয়ে তাকিয়েছিল। অবশ্য নার্সও খুব একটা সুবিধের নয়, সে আবার ডাক্তারকে বিভিন্ন রকম ইশারা দিয়ে তাকে কাছে ডাকছিল। এরপরে ওই মেয়েটা আর তার বাবা যখন ডাক্তার দেখিয়ে বাসায় ফিরছিল তখন মাঝ রাস্তায় একটা সাধু বাবা ওই মেয়েটাকে দেখে তাকে একটা চাবুক মেরে বসে। চাবুকের বাড়ি খেয়ে তো মেয়েটার পুরো মাথায় ঘুরে যায়, কিন্তু ঠিক সেই সময়ে আবার মেয়েটার বাবা তার হুঁশ ফিরিয়ে নিয়ে আসে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে ওই সাধু বাবার তাকে মারাটা ছিল ওই মেয়েটার একটা হ্যালুসিনেশন। এরপর দিন ওই মেয়েটা আবারও হসপিটালে যায়। কিন্তু এখানে ঘটে আজব একটা ঘটনা। ওই মেয়েটি সেখানে থাকা নার্সের দিকে অনেক অদ্ভুতভাবে তাকাচ্ছিল, মানে একটু অন্যরকম নজরে আর কি। ওই মেয়েটার নার্সের দিকে এমনভাবে তাকানো দেখে নার্সেরও অনেক অদ্ভুত লাগে। তাই সে ওই মেয়েটিকে তাড়াতাড়ি ওষুধ দিয়ে যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন আবার ডাক্তার সেই রুমে তাড়াহুড়া করে ঢুকছিল, যার কারণে দুজনের মধ্যে আবার ধাক্কা লেগে যায়। এরপর ওই ডাক্তার যখন মেয়েটাকে ইনজেকশন লাগাতে আসে ওই মেয়েটি তো জোরে চিৎকার করে আর তার বাবাকে সেখানে ডেকে নিয়ে আসে। তার বাবা রুমে আসার পর তাকে বলে যে তুমি জানো বাবা, এই ডক্টর আমার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছিল। এটা শুনে ওই মেয়েটার বাবা তো সোজাই ডক্টরকে মারা শুরু করে। হসপিটাল থেকে ফিরে আসার পর ওই মেয়েটার হাবভাব চলন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। সে ঘরে ফিরে তার মাকে নাম ধরে ডাকতে থাকে আর তার মাকে অর্ডার দেয় যে এখনই আমার জন্য কফি নিয়ে আসো। এটা শুনে তো ওই মেয়েটার দাদি আর তার মা প্রচন্ড হয়রান হয়ে যায়।
এরপর ওখানে তার বাবা এসে উপস্থিত হয়, কিন্তু এই মেয়েটি তার বাবার সামনেও তার মাকে গালি দিয়ে কথা বলছিল। ওই মেয়েটার বাবা বুঝতে পারে যে তার মেয়ে হুঁশে নেই, তাই সে আবার তার সঙ্গে কথা বলে হুঁশ ফেরানোর চেষ্টা করে। এরপর ওই মেয়েটা যখন তার হুঁশে ফিরে আসে, সে তার বাবাকে জিজ্ঞাসা করে যে আমি কি করেছি বাবা, তোমরা সবাই আমার দিকে এমনভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই এতদিন ধরে মেয়েটার সঙ্গে যা কিছু হচ্ছিল তার না কিছুই মনে নেই। এরপর ওই মেয়েটার বাবা তার একটা ক্লোজ ফ্রেন্ডের কাছে সে সব ঘটনা খুলে বলে। সবকিছু শুনে যখন তার বন্ধু তাকে একটা সমাধানের কথা বলছিল, ঠিক ওই সময়ে আবার তার মেয়ে ওখানে চলে আসে আর তার বাবার বন্ধুকে বলে, এই বুড়ো, আমি সবকিছু জানি, প্রতি রাতে আমাকে মনে করে তুই তোর শারীরিক চাহিদা মেটাস। মেয়েটার বাবা তো তার নিজের মেয়ের মুখে এরকম কথা শুনে লজ্জায় পড়ে সেখানে খুন হয়ে যাচ্ছিল। সে বারবার তার মেয়েটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার মেয়ে তো তার বাবার বয়স্ক বন্ধুর দিকে তেড়ে যাচ্ছিল মারার জন্য। মেয়েটার বাবা তাকে নিয়ে কি করবে কিছুই বুঝতেই পারছিল না, তাই এবার সে তাকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক ওই মেয়েটিকে দেখে তার স্যান্ডেল দিয়ে মারতে শুরু করে। তার বাবা এটা দেখে তো তান্ত্রিককে আটকানোর অনেক চেষ্টা করে আর বলে, আপনি এগুলো কি করছেন, আমার মেয়েটাকে এভাবে মারছেন কেন? তান্ত্রিক তো তার কোনো কথাই শুনতে চায় না, তাই সেখানে তান্ত্রিক আর ওই মেয়েটার বাবার মধ্যে একটা ঝগড়া বেঁধে যায় আর শেষে তার মেয়েটাকে ওখান থেকে নিয়ে এসে বেরিয়ে আসে। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই তার বাবার ওই বৃদ্ধ বন্ধুটি শহর ছেড়ে গ্রামের দিকে বাসে করে যাচ্ছিল, কিন্তু ওই সময় তার মনে হচ্ছিল কেউ যেন তাকে পেছন থেকে ডাকছে। এরপর যখন সে পেছন দিকে তাকায়, সে কাউকেই দেখতে পায় না, কিন্তু আবারও সামনে ঘুরে বারবার সে একই আওয়াজ পাচ্ছিল। তাই ভয়ে সে সিট ছেড়ে উঠে পড়ে আর ড্রাইভারকে বলে, বাস থামাও, আমি নেমে যাব। কিন্তু এরপর যখন সে বাসের মধ্যে তাকায়, তখন সে দেখতে পায় যে বাসে থাকা সব প্যাসেঞ্জাররাই উঠে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। আর ওই সময়ে আবার ছোট্ট একটা বাচ্চা ছেলে তার গলা চেপে ধরে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওই মেয়েটার দাদি আর তার ছোট ভাই এই শহর ছেড়ে চলে যাচ্ছে। ওই মেয়েটার বাবা তখন তাদের দিকে এগিয়ে এসে বলে যে এখানকার সবকিছু যখন ঠিক হয়ে যাবে তখন আমি তোমাদের গিয়ে আবারও নিয়ে আসবো। এরপরে আমরা ওই মেয়েটার বয়ফ্রেন্ডকে দেখতে পাই যে টিভিতে বসে একটা ম্যাচ দেখছিল। খেলার মধ্যে যখনই ধোনি একটা ছক্কা মারে, ঠিক তখনই কারেন্ট চলে যায়। সে তো প্রথমে কিছুই বুঝতেই পারছিল না যে হঠাৎ করে লাইটটা অফ হয়ে গেল কেন, তাই কোনো প্রকার প্রবলেম হয়েছে কিনা সে সেটা চেক করতে যায়। ঠিক সেই সময় তারও মনে হতে শুরু করে কেউ যেন তার পেছন থেকে নাম ধরে ডাকছে। সে যখন পিছনে তাকায় তখন সে কাউকেই দেখতে পায় না, কিন্তু তাকে ডাকা যেন বন্ধই হচ্ছিল না। তাই একটা টর্চ নিয়ে সেও খুঁজতে থাকে যে আওয়াজটা কোত্থেকে আসছে। এরপর একটু সামনে এগোতেই সে দেখতে পায় সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু যখনই সেই কাপড়টা তোলে তখনই সে দেখতে পায় সেখানে কেউই নেই। তাই সে ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তার সামনে আবারও সেই সাদা কাপড়টা চলে আসে। এটা দেখে সে অন্যদিকে ভাগতে শুরু করে, কিন্তু এরকম ছোটাছুটি করতে গিয়ে সে ওখানে কিছু একটার সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায় আর একটা লোহার পেরেক তার ঘাড়ের মধ্যে গেঁথে যায় আর ওখানেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর ওই মেয়েটির বাবা তাকে একটা জ্ঞানীগুণী সম্পন্ন তান্ত্রিকের কাছে নিয়ে যায়। ওই তান্ত্রিক প্রথমে ওই মেয়েটার চোখে টর্চ জ্বালিয়ে কিছু একটা দেখার চেষ্টা করে আর এইভাবে কথা বলতে বলতে তাকে হিপনোটাইজ করে ফেলে। আর এইবার তার কাছে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তুমি কে? উত্তরে ওই মেয়েটা বলে যে আমি বাবু। তখন তান্ত্রিকটা বলে যে পুরো নাম বলো। এটা শুনে ওই মেয়েটা বলে, তার সঙ্গে তোমার কিসের লেনদেন? বন্ধুরা, এই তান্ত্রিক কিন্তু আবার কেউ না, আমাদের প্রিয় ফাটাকেষ্ট মিঠুনদা। যাই হোক, এরপর ওই মেয়েটা আবার তান্ত্রিককে বলে যে পড়াশোনা করে যে ডিগ্রি অর্জন করেছো ওগুলো তোমার কাছে রেখো, আমার পিছে লাগতে এসো না, এর ফলাফল কিন্তু খুব একটা ভালো হবে না। এরপর আমরা ওই হসপিটালটাকে দেখতে পাই যেখানে মেয়েটার বাবা তাকে প্রথমে নিয়ে এসেছিল। এখানে আবারও সেই নার্স আর ডাক্তারের ইষ্টপিষ্ট চলছিল। ডক্টর সবার চোখ ফাঁকি দিয়ে নার্সকে নিয়ে একটা গোপন রুমে চলে যায় আর সেখানে গিয়ে তারা খুব রোমান্টিক একটা সময় কাটাচ্ছিল। কিন্তু এরপর যখন মেয়েটি ফ্রেশ হতে চায় তার চেহারায় কেমন যেন একটা অদ্ভুত পরিবর্তন চলে আসে। এদিকে ডক্টরও তার কিছু প্রয়োজনীয় ইকুইপমেন্ট খুঁজছিল। ওই নার্সটা আবারও তার কাছে যায় আর প্রথমে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর এরপরেই তার পিঠে সে একটা ধারালো জিনিস দিয়ে জোরে আঘাত করে। আর ঠিক ওই সময় আমরা দেখতে পাই ডাক্তারটা নিজেও একটা কেচি ওই নার্সের ঘাড়ে গেঁথে দিয়েছে। তোমরা তো বুঝতেই পারছো যে এই কাজ তারা দুজনের কেউই স্বইচ্ছায় করেনি, কেউ তাদেরকে দিয়ে করিয়েছে। এর পরদিন সকালবেলায় টিভিতে দেখাচ্ছিল একটা ডাক্তার আর একটা নার্স একে অপরকে খুন করেছে। ওই মেয়েটার বাবা এই নিউজটা দেখে তো পুরো হয়রান হয়ে যায়। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো তার বাবা ওই নিউজটা থেকে যতটা বেশি হয়রান হয়নি, তার মেয়ের কথা শুনে সে ততটা বেশি পাগল হয়ে যায়। কারণ তার মেয়ে বলে যে ওদের দুজনকে আমি খুন করেছি। এরপর ওই মেয়েটির বাবা সোজা পুলিশ স্টেশনে চলে আসে আর কেঁদে কেঁদে পুলিশকে বলে যে এই শহরে যে খুনগুলো হচ্ছে আমি জানি এগুলো কে করছে। কিন্তু পুলিশ তার কথার কোনো দামই দেয় না, তাকে পাগল মনে করে থানা থেকে বের করে দেয়। কিন্তু ওই সময় ওই লোকটা এমন একটা কথা বলে যেটা পুলিশ অফিসার শুনে নিজেই অবাক হয়ে যায়। কারণ ওই লোকটা পুলিশকে এমন একটা কথা বলেছে যে কথাটা পুলিশ আজ পর্যন্ত মিডিয়াকে পর্যন্ত বলেনি। ওই অফিসারটা তো পুরোপুরি শকড হয়ে যায়।
কারণ যেই কথাটা বাইরের লোক জানে না সেই কথাটা ওই লোক কিভাবে জানলো। তো এই পুলিশ অফিসার ওই লোকটির সঙ্গে করে তার বাড়িতে আসে। ঘরের ভেতর মেয়েটি তার সামনে এসে বসে আর তার দিকে তাকিয়ে হাসতে থাকে। এরপর ওই মেয়েটা একটা ছেলের কণ্ঠ করে বলে যে, তোমরা আমাকে ভুলে গিয়েছো, আমি বাবু। ওই পুলিশ অফিসার যখন ওই কণ্ঠ আর বাবুর নামটা শুনে তার শরীর দিয়ে ঘাম ছুটে যায়। সে দ্রুত ওই ঘর থেকে বেরিয়ে থানায় চলে আসে। এরপর ওই মেয়েটি আবার তার বাবা মাকে বলে যে, আজ থেকে 2 বছর আগে এই পুলিশ অফিসার আমাকে খুন করেছিল। তারপর থেকে আমার আত্মা এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে, কিন্তু একদিন তোমার মেয়ের শরীরটা আমার খুব ভালো লেগে যায়। তোমার মেয়ের শরীরে থাকতেই আমার বেশি ভালো লাগে। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা আবারও সেই তান্ত্রিককে দেখতে পাই, যার মা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। সে তার ছেলেকে বলছিল যে, আমি মরতে চাই না দেবু। ঠিক ওই সময়ে আবার দেবুর কাছে সেই মেয়েটার বাবার কল আসে। সে কান্না করে করে বলছিল যে, আমার মেয়েটাকে বাঁচান স্যার, তার সঙ্গে অনেক খারাপ কিছু ঘটছে, যত দ্রুত সম্ভব প্লিজ আমার বাড়িতে চলে আসেন। এরপরে দেবু মানে ওই তান্ত্রিকটা যখন ওই মেয়েদের বাড়িতে আসে এবং তার হাত ধরে সে বলে যে, আমি মরতে চাই না দেবু, আমার অনেক ভয় লাগছে। এটা শুনে তো তান্ত্রিক নিজে অনেকটা ভয় পেয়ে যায়, কারণ এই মেয়েটা এবার পুরোপুরি তার মায়ের কণ্ঠে কথা বলছিল। তখনই তান্ত্রিক অনেকটা ভয় পেয়ে যায় আর দ্রুত সে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা সেই পুলিশ অফিসারকে দেখতে পাই যে একটা মিটিংয়ে গিয়েছে, কিন্তু সে হঠাৎ করে সব অফিসারদেরকে বাইরে বের করে দিয়ে তার বসের সঙ্গে এই ঘটনাটা খুলে বলে। সে বলে যে, স্যার আপনার কি মনে আছে 2 বছর আগে আমি বাবু নামের একটা সাইকো কিলারকে হত্যা করেছিলাম। ওই সাইকো কিলারের আত্মাই এখন একটা মেয়ের মধ্যে ঢুকে গিয়েছে, আর শহরে যেই মার্ডারগুলো হচ্ছে সেই সব মার্ডার সেই করছে। কিন্তু এখানে তার বস এই কথাটা বিশ্বাস করে না। সে উল্টো মনে করে যে অনেক কাজের প্রেশার হয়ে যাওয়ার কারণে হয়তো এই অফিসারটা উল্টাপাল্টা বকছে। তার বস এরপর তাকে বলে যে, তুমি একটা তান্ত্রিক দেখাও, তোমার মাথা ঠিক নেই। এরপর পুলিশ অফিসার যখন বাড়িতে ফিরে আসে তখন তার স্ত্রীর সঙ্গে তার ঝগড়া শুরু হয়ে যায়। আসলে এই অফিসারটার অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক চলছিল, কিন্তু ওই অফিসারটা তখন এসব প্রশ্নের উত্তর না দিয়ে তার সঙ্গে যে গত 2 দিন ধরে যেসব ঘটনা ঘটছে সেগুলোই তার ওয়াইফকে বলার চেষ্টা করছিল। তার ওয়াইফ মনে করছিল যে তার হাজবেন্ড হয়তোবা কথা ঘোরানোর চেষ্টা করছে। সে তার হাজবেন্ডকে তখন রেগে গিয়ে উল্টাপাল্টা অনেক কথা বলে। এমনিতেই তো ওই অফিসারটা অনেক প্রেশানির মধ্যে ছিল, তার উপর আবার এইসব কথা শুনে রেগে গিয়ে সে তার ওয়াইফের গলা চেপে তাকে ওখানেই মেরে ফেলে। কারণ পুলিশ অফিসারটার মধ্যে এবার বাবুর আত্মা যে চলে এসেছিল। এরপর সে ধীরে ধীরে পেছনের দিকে যায় আর নিজের বন্দুকটা দিয়ে কপালে তাক করে ট্রিগার টেনে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা সেই বড় পুলিশ অফিসারকে দেখতে পাই যে কিনা ওই তান্ত্রিকের কাছে এসেছে, মানে মিঠুনদার কাছে। সে তার কাছে এসে বলছিল যে, আমার একজন জুনিয়র পুলিশ অফিসার সবসময় আজব আজব কথা বলছিল। সে আমাকে বলছিল যে 2 বছর আগে যেই সাইকো কিলারকে খুন করেছিল তার আত্মাটা নাকি আবার একটা মেয়ের মধ্যে চলে এসেছে। এই কথাটা শুনে তো তান্ত্রিকটা আবারও ভয় পেয়ে যায়। আর ঠিক ওই সময়ে সেই পুলিশ অফিসারটার কাছে একজনের কল আসে, আর কল কাটার পর সে তান্ত্রিককে বলে যে, আমি মাত্রই যে অফিসারটার কথা বলছিলাম সে প্রথমে তার ওয়াইফকে মেরে তারপর নিজে আত্মহত্যা করেছে। এসব আসলে কি হচ্ছে দেবু, তুমি কি আমাকে একটু বুঝিয়ে বলবে? এরপর সেই তান্ত্রিক আর পুলিশ অফিসারটা ওই মেয়েটার ঘরে চলে আসে। ওইখানে মেয়েটা পুলিশ কমিশনারের সঙ্গে এমনভাবে কথা বলছিল যেটা শুনে পুলিশ কমিশনারের অবস্থায় খারাপ হয়ে যায়। ওই মেয়েটা কমিশনারের সামনে অকপটে স্বীকার করছিল যে, শহরের প্রত্যেকটা খুন আমি নিজেই করেছি, তুই আমার কিচ্ছু করতে পারবি না। কারণ একটা মৃত লোককে তোরা আবার কিভাবে মারবি? যদি মারতেই হয় তাহলে ভাই মেয়েটাকেই মেরে ফেল, যার আসলে কোনো দোষই নেই। এরপর ওই মেয়েটার মা বাবা সেই পুলিশ কমিশনার এবং দেবু নামের ওই তান্ত্রিকটা গল্পের প্রথমে যে তান্ত্রিককে দেখানো হয়েছিল তার কাছে চলে আসে, যে ওই মেয়েটাকে একটা স্যান্ডেল খুলে মেরেছিল। ওই তান্ত্রিক প্রথমে তাদের কিছু কথা বলছিল, তবে হঠাৎ করে তার শরীরে কেমন যেন হতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল যে কেউ যেন তাকে মারতে যাচ্ছে। প্রথমে তো সে অদ্ভুত রকম আচরণ করছিল, এরপর তার শরীর আস্তে আস্তে হাওয়ায় উঠতে শুরু করে আর হঠাৎ করে আবার নিচে পড়ে যায়, যার কারণে তার ওখানেই মৃত্যু হয়ে যায়। এরপর তারা যখন গাড়ি করে ফিরছিল তখন দেবু বলে যে, এর থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, আর তা হলো তোমার মেয়ে গৌরীকে আমাদেরকে মারতে হবে। এটা শুনে তো ওই মেয়েটার বাবা প্রচন্ড রেগে যায়। সে বলে, আমার মেয়েটা কি দোষ করেছে? সে তো রেগে গিয়ে ওই তান্ত্রিককে মারতে আসে। তখন কমিশনার তাকে বুঝিয়ে বলে যে, আমরা জানি সে তো তোমারই মেয়ে, কিন্তু এখন যদি এই সাইকো কিলারের কাছ থেকে আমাদের সবাইকে বাঁচতে হয় তাহলে তোমার মেয়েকে আমাদের মারতেই হবে, না হলে আমরা আরো অনেক নির্দোষ মানুষকে হারাবো। আর তাছাড়া তোমার মেয়েটারও তো কোনো ফিউচার নেই, কারণ শয়তানটা তার শরীর থেকে তো কখনোই যাবে না।
তাই আর কোনো উপায় না পেয়ে একটা বাবা তার বুকে পাথর চাপা দিয়ে নিজের মেয়েকে মারতে রাজি হয়ে যায়। এরপর তার বাবা যখন বাসায় ফিরে আসে তখন তার মেয়ে তার বাবাকে বলে যে, কি ব্যাপার, বাড়ি ফিরে এসেছো? আমি দেখেছি তোমরা কোথায় গিয়েছিলে, শুধু শুধু ওই তান্ত্রিকের কাছে গিয়ে কোনো লাভ নেই, উল্টো দেখেছো আমাকে মারতে এসে ও তান্ত্রিক বেচারা নিজেই মরে গেল। ওই মেয়েটার মা হঠাৎ করে তখন ঘর থেকে বেরিয়ে যায় আর ওই মেয়েটার বাবা তার সঙ্গে কথা বলছিল। আসলে ওই মেয়েটা তো বলছিল না, বলছিল ওই মেয়েটার শরীরে বাবু নামে যে আত্মাটা রয়েছে সে। আমরা তখন ওই মেয়েটার মাকে একটা পানির বালতি খালি করতে দেখি। এরপর সে ওই বালতিটাতে পুরো কেরোসিন দিয়ে ভরে ফেলে আর সোজা ওই বালতিটা নিয়ে পুরো কেরোসিনটা তার মেয়ের শরীরে ঢেলে দেয়। এখানে ওই মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই তার বাবা একটা ম্যাচের কাঠি তার দিকে ছুড়ে মারে। এরপর তারা দুইজন ওই ঘর থেকে বের হয়ে দরজাটা বন্ধ করে দেয়। ভেতরে ওই মেয়েটা আগুনে পুড়ছিল আর অসম্ভব রকম ভাবে চিৎকার করছিল, যা কোনো বাবার পক্ষেই মেনে নেওয়া সম্ভব না। ওই মেয়েটা বারবার বলছিল, বাবা প্লিজ আমাকে বাঁচাও। তার বাবার মনে হচ্ছিল যে সে নিজ হাতে তার মেয়েকে মেরে ফেলেছে, তাই সে আবারও দ্রুত ঘরের মধ্যে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই দেবু নামের ওই তান্ত্রিকটা তাকে আটকে দেয় আর বলে, তুমি ভুল করছো, তুমি তোমার মেয়েকে নয় একটা শয়তানকে মারছো। তোমার এই সাহসিক কাজের জন্য অনেক নিষ্পাপ মানুষের জীবন বেঁচে গেল। আর ঠিক এমনই একটা দৃশ্যের মাধ্যমেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পের শেষ দৃশ্যটা আসলেই খুবই হৃদয় বিদারক। একটা বাবা নিজের হাতে তার আদরের একমাত্র মেয়েকে এইভাবে মেরে ফেললো। তো যাই হোক, ভালো থেকো তোমরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।